স্টুডেন্টস, তো তাহলে আমরা আবার চলে এসেছি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি নেক্সট ভিডিও নিয়ে। আগের ক্লাস অবধি আমরা এখন ইলেকট্রনিক এফেক্টস পড়ছি এবং আগের ক্লাস অবধি আমরা রেজোনেন্স স্টাডি করেছি। তার আগে আমরা ইন্ডাকটিভ এফেক্ট পড়ে নিয়েছি ডিটেলে, প্লাস আই মাইনাস আই সমস্ত। তো আমি বলেছিলাম যে এই রেজোনেন্স থেকেই ক্রিয়েট হবে হচ্ছে মেসোমারিক এফেক্ট, রাইট? তো এই যে মেসোমারিক এফেক্ট সেইটা আজকে আমরা স্টাডি করে নিই, চলো। তো তাহলে দেখো, মেসোমারিক এফেক্ট যে কোনো ইলেকট্রনিক এফেক্টই হোক, সেটা ইন্ডাকটিভ এফেক্ট হোক, সেটা মেসোমারিক এফেক্ট হোক বা যাই হোক, আমরা সবসময় কি বলেছি এটাকে কিভাবে ভিউ করি? we view it with respect to a group attached to the chain or ring whatever. সেই গ্রুপটা চেন বা রিং এর উপরে এক্স্যাক্টলি কি এফেক্ট ক্রিয়েট করছে সেইটাই আমরা স্টাডি করি এবং সেই হিসাবেই আমরা কিন্তু ডিফাইন করি। যেমন প্লাস আই মাইনাস আই ডিফাইন করেছিলাম যে কোনো একটা গ্রুপ যদি চেনে ইলেকট্রন ঠেলে দেয় থ্রু দ্য সিগমা বন্ডস, দেন ইট ওয়াজ কল্ড প্লাস আই এফেক্ট। whereas যদি নিজের দিকে টেনে নেয় ইলেকট্রন থ্রু সিগমা বন্ডস, তাহলে সেটা হয়ে যেত মাইনাস আই এফেক্ট, রাইট? তো এখানেও কিন্তু ব্যাপারটা একেবারেই সেই রকম, ফেনোমেননটা হয়তো ডিফারেন্ট, কিন্তু দ্য ওয়ে টু ভিউ দিস এফেক্ট ইজ সেম। ওকে, অর্থাৎ আমার ধরো চেন রয়েছে, ঠিক, এবং চেনের সঙ্গে ধরো কোনো একটা গ্রুপ রয়েছে জি। নাও হাউ জি বিহেভস উইথ রেসপেক্ট টু দ্য চেন, ধরো জি যদি চেন থেকে ইলেকট্রন উইথড্র করে নেয়, যদি ইলেকট্রন উইথড্র করে নেয়, তাহলে এটাকে আমরা বলবো মাইনাস এম এফেক্ট। একই রকম দেখো, যেরকম আমরা ইন্ডাকটিভ এফেক্ট শিখেছিলাম, ঠিক। আর যদিও উল্টোটা হতো যে ও ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে আমরা এটাকে বলবো প্লাস এম এফেক্ট। ওকে, বেশ। এবার দেখো, প্রথমত আমাকে তাহলে বুঝতে হবে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ মেসোমারিক এফেক্ট। দেখো, মেসোমারিক এফেক্টের যদি ডেফিনিশন আমরা লিখি, তাহলে এখানে আমরা পরিষ্কার লিখবো যে রেজোনেটিং এফেক্ট, দ্য রেজোনেটিং এফেক্ট, তার মানে এই পুরো ঘটনাটাই ঘটবে কিসের থ্রু দিয়ে? রেজোনেন্সের থ্রু দিয়ে, রাইট? এটা আগের দিনই আমি বলেছিলাম। দ্য রেজোনেটিং এফেক্ট, আর রেজোনেটিং এফেক্ট মানে কি? ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস বা লোন পেয়ারস, মানে লুজ ইলেকট্রন পেয়ারস। আগের দিনে রেজোনেন্সের ডেফিনিশনে শিখিয়েছি। ভেবে দেখো, ইন্ডাকটিভ এফেক্ট যদি কোনো একটা গ্রুপ দেয়, ধরো জি ড্যাশ, এ কিন্তু সিগমা ইলেকট্রনসের থ্রু দিয়ে, এই যে ধরো চেনের থেকে সিগমা ইলেকট্রনসের থ্রু দিয়ে মাইনাস আই বা প্লাস আই এফেক্ট দেয়। কিন্তু আমি যখন এখানে মার্ক করেছি রেজোনেন্স মানে মেসোমারিক এফেক্ট, আমি কি সিগমা ইলেকট্রনের থ্রু দিয়ে দেখিয়েছি? দেখাইনি, কারণ রেজোনেন্স উইল নট হ্যাপেন থ্রু দ্য সিগমা ইলেকট্রনস, ইট উইল হ্যাপেন থ্রু দ্য লুজ ইলেকট্রন ক্লাউডস। অর্থাৎ তারা কারা হতে পারে? পাই ইলেকট্রন ক্লাউডস হতে পারে অথবা লোন পেয়ারস হতে পারে। পরিষ্কার? বেশ, খুব ভালো কথা। তাহলে দ্য রেজোনেটিং এফেক্ট অর্থাৎ ডিলোকালাইজেশন অফ ইলেকট্রনস, ঠিক, সেটা কিরকম হতে পারে? বাই ডোনেটিং দিস ইলেকট্রনস অর উইথড্রয়িং দিস ইলেকট্রনস, মানে এই পাই ইলেকট্রন গুলোকে ডোনেট করা অথবা উইথড্র করা the electrons to or from the group। আগে কোনটা লিখেছি? ডোনেট, তাহলে ডোনেট হলে টু হবে, রাইট? আর উইথড্র করলে ফ্রম হবে, ফ্রম the chain or ring, whatever you want to say, chain or ring will be called mesomeric effect। বোঝা গেল? এটাকে লোকে ডিরেক্টলি রেজোনেন্স এফেক্টও বলে, অনেকে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? আচ্ছা, খুব ভালো কথা। তো তাহলে মাইনাস এম এফেক্টটা কখন হবে? যখন দ্য পাই অর লুজ মানে লোন পেয়ারস গুলো যদি উইথড্রন হয় ফ্রম দ্য চেন, তখন এটা মাইনাস এম এফেক্ট হয়ে যাবে, রাইট? আর যদি ইলেকট্রন গুলো গ্রুপ দিয়ে দিচ্ছে টুয়ার্ডস দ্য চেন, তাহলে এটা প্লাস এম এফেক্ট হয়ে যাবে। তাহলে ডোনেট দ্য পাই অর লোন পেয়ার ইলেকট্রনস। বোঝা গেল? সো ডেফিনিশন ইজ ক্লিয়ার, absolutely clear? তোমরা লিখে নাও দরকার হলে। Okay, so let us try to understand this through examples. Okay, ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল বলছি, যে ধরো CH2 ডাবল বন্ড CH
এখানেও ডাবল বন্ড দিয়ে দিই, CH CH2OH। ওকে, খুব ভালো করে লক্ষ্য করো, আগের দিন আমরা রেজোনেন্সের পুরো কন্ডিশনস, কনজুগেশন হলে তবে হবে, কনজুগেশন কোথায় কোথায় হয় সমস্ত বুঝেছি। যারা দেখোনি প্লিজ গো অ্যান্ড ভিজিট দ্য প্রিভিয়াস ভিডিও রেজোনেন্স এর উপর, ঠিক? আচ্ছা, তো তোমরা যদি আগের দিনে আমি যা শিখিয়েছিলাম সেটা যদি প্রপারলি ফলো করো তাহলে দেখতে পাচ্ছ যে এইখানে কনজুগেশন এক্সিস্ট করছে কি করছে না। ডেফিনেটলি দিস হোল সিস্টেম ইজ কনজুগেটেড। কেন? দেখো ডাবল বন্ড মানে পাই সিগমা এন্ড দেন দিস পার্ট, তুমি ভাবছো এখানে তো সিগমা সিগমা, তাহলে কি এটা কনজুগেটেড? ইয়েস, দিস ইজ অলসো কনজুগেটেড। কেন? কারণ এই অক্সিজেনের কাছে কিন্তু লোন পেয়ারস রয়েছে, রাইট? তাহলে লোন পেয়ারসও কিন্তু কনজুগেশনে মানে ইটস আ পার্ট অফ কনজুগেশন এবং ইট ক্যান হেল্প ইন রেজোনেন্স, রাইট? আচ্ছা, এইবার এখানে কি ঘটবে দেখো, এখানে কি ঘটবে দেখো, এই লোন পেয়ার, আচ্ছা এখানে একটা জিনিস তো ভুল হয়েছে এক্সাম্পলটায় আঁকা, সেটা হচ্ছে যে এইখানে সরি একটা CH2 কমিয়ে দাও, নইলে রেজোনেন্সটা ভালো করে বুঝতে পারবে না, রাইট? তো তাহলে এই হচ্ছে আমার ধরো না সরি এটাই OH, রাইট? ঠিক, বেশ। তো তাহলে এর কাছে কি রয়েছে? এর কাছে রয়েছে দেখো লোন পেয়ারস, পুরো এই সিস্টেমটা কনজুগেটেড, পাই এই এবং এখানে হচ্ছে আমার লোন পেয়ারস আছে, তাহলে পুরো সিস্টেমটা কনজুগেটেড। ভেরি গুড। এইবার কি ঘটবে দেখো, আমরা কি বলেছি, চেনের রেসপেক্টে একটা পার্টিকুলার গ্রুপ ইলেকট্রন দেয় না কেড়ে নেয় তার উপর ডিপেন্ড করবে। তাহলে ধরে নাও আমরা এখানে এই OH গ্রুপটার রেসপেক্টে এ প্লাস M করবে কি মাইনাস M করবে কি কিছুই করবে না, সেইটা ভাবার চেষ্টা করছি, রাইট? তো দেখো যেহেতু OH এর কাছে লোন পেয়ার আছে, ও এই লোন পেয়ারকে এখানে ড্রপ করতে পারে। যদি এটা ড্রপ করে তাহলে সাথে সাথে আমার কার্বনের ভ্যালেন্সি কত হয়ে যাবে, এখানে একটা ডাবল বন্ড আসবে, বুঝতেই পারছো। যদি এটা ড্রপ করে তাহলে এখানে একটা ডাবল বন্ড আসবে, যদি ডাবল বন্ড আসে তাহলে কার্বনের ভ্যালেন্সি কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। 5 ভ্যালেন্সি কি পসিবল? নো, ইট ইজ নট পসিবল। তো তাহলে ইমিডিয়েটলি কার্বন কি করবে, কার্বনের এই যে ডাবল বন্ড এই দিকে শিফট করে যাওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো এখান থেকে একটা বন্ড যদি চলে যায় তার মানে এই কার্বনের ভ্যালেন্সি আমার 4ই থাকবে, রাইট? ওকে, এবার এই কার্বনের কথা ভাবো, এই কার্বনের যদি এদিকে চলে আসে তাহলে এর আবার 5 হয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এইটার জন্য আবার এই কার্বনটার কথা বলছি আমি, এর তো এদিক থেকে এদিকে এলো কোনো চেঞ্জ হলো না। এই কার্বনটার ক্ষেত্রে এখানে যদি আসে তাহলে 5 ভ্যালেন্সি হয়ে যাবে, which is not possible। তো সেই জন্য এই পাই বন্ড এই কার্বনের উপর উঠে যাবে, বোঝা গেল? তো তার মানে হোয়াট ইজ দা রেজোনেন্স তোমার সেকেন্ড রেজোনেটিং স্ট্রাকচার, দেখো এটা হয়ে যাবে হচ্ছে CH2 এর উপর মাইনাস চলে আসবে, রাইট? এখানে আমার সিঙ্গেল বন্ড হয়ে যাবে CH, এখানে আমার ডাবল বন্ড হয়ে যাবে CH, এখানে সিঙ্গেল বন্ড, এখানে CH ডাবল বন্ড OH, এবং যেহেতু অক্সিজেনের এই লোন পেয়ার তো নিজস্ব ছিল, তাহলে এই লোন পেয়ার থেকে যদি এখানে নেমে এসে থাকে বন্ড করে থাকে তাহলে একটা ইলেকট্রন বন্ডের অক্সিজেনের দিকে রইলো আর একটা ইলেকট্রন এর দিকে গেছে, তার মানে অক্সিজেনের উপরে প্লাস চার্জ চলে এসেছে, বোঝা গেল? ওকে, এবার এখান থেকে কি কি বোঝার আছে দেখো। নাম্বার ওয়ান কন্ডিশন যেগুলো বলেছিলাম মেলাও। কোন অ্যাটমে কার্বন হাইড্রোজেন অক্সিজেন যারা যারা রয়েছে কোন অ্যাটমের পজিশন কি চেঞ্জ হয়েছে, অ্যাটমের কথা বলছি নট ইলেকট্রনস, পজিশন কি চেঞ্জ হয়েছে? হয়নি। তাহলে এটা ছিল রেজোনেন্সের ফার্স্ট কন্ডিশন যে রিলেটিভ পজিশন কারোর চেঞ্জ হবে না, রাইট? ওকে, নেক্সট যেটা আমি দেখতে বলেছিলাম সেটা হচ্ছে যে নেট চার্জ মাস্ট রিমেইন কনস্ট্যান্ট ইন অল ক্যানোনিক্যাল স্ট্রাকচারস, তাই তো? তো তাহলে দেখো এইখানে এই মলিকিউলটা নিউট্রাল ছিল, এইখানেও এই মলিকিউলটা কি হচ্ছে, এখানে মাইনাস এখানে প্লাস, অর্থাৎ ইট ইজ স্টিল নিউট্রাল, বোঝা গেল? তাহলে দিস ইজ আ প্রপার রেজোনেন্স, এটা নিয়ে কোনো ডাউট নেই। রেজোনেন্সটা হয়েছে ইনিশিয়েট কার জন্য, বিকজ অফ OH গ্রুপ, রাইট? তাহলে ও কি করছে, ও চেনের দিকে, মানে তুমি এটাকে আলাদা করে ভাবো, তাহলে ও এই চেনের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, রাইট? যেহেতু ঠেলে দিচ্ছে তাহলে এটা হয়ে যাবে প্লাস M এফেক্ট,
বোঝা গেল? একদম পরিষ্কার আশা করি প্লাস এম এফেক্ট কখন হবে। তার মানে এখান থেকে আমরা একটা ছোট্ট কনক্লুশনও টানতে পারি যে ফর গ্রুপস having lone pairs can generally show plus m effect, কারণ ওর কাছে যদি এক্সট্রা ইলেকট্রন পেয়ার থেকে থাকে, মানে পেয়ার্ড ইলেকট্রন, লোন পেয়ার হোক বা যাই হোক, লোন পেয়ার যদি থাকে তাহলে সে দিতে পারবে চেনের মধ্যে, রাইট? যেমন ধরো এক্সাম্পল OH গ্রুপ ইটসেলফ ইজ অ্যান এক্সাম্পল। ধরো অ্যালকক্সি গ্রুপস OR এর কাছেও তো লোন পেয়ারস আছে, রাইট? ধরো অ্যামিন গ্রুপ এর কাছে লোন পেয়ার আছে, সেটা সেকেন্ডারি টারশিয়ারি সব রকম অ্যামিনেই হতে পারে ইত্যাদি, ঠিক? আচ্ছা ধরো হ্যালোজেনস, ইয়েস হ্যালোজেনস হ্যাভ মেনি লোন পেয়ারস। ধরো এই আমার একটা কোনো হ্যালোজেন, এর উপর 1 2 3 তিনখানা লোন পেয়ারস রয়েছে, তাহলে এই ধরনের সমস্ত গ্রুপই কিন্তু প্লাস এম এফেক্ট দেখাতে পারে, রাইট? ওকে, দিস ওয়াজ এক্সাম্পল 1। এবার চলো আমরা মাইনাস আই এফেক্টটা বোঝার চেষ্টা করি। আচ্ছা ধরো এখানে আমার একটা সিমিলার কাইন্ড অফ এক্সাম্পল আমরা নিতে পারি, যে ধরো CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড, দেন এখানে আমার CHNO2। এবার NO2 স্ট্রাকচার কেমন? NO2 স্ট্রাকচার তোমরা জানো এরকম হয়, this is plus, this is minus, right? This is the nitro group, right? তো আমরা এবার দেখো, ভালো করে দেখো, নাইট্রো গ্রুপ has very high minus M effect। কেন সেটা বোঝার চেষ্টা করি। দেখো এখানে ভালো করে দেখো, এই যে আমার অক্সিজেনটা রয়েছে, এ চাইলে এই পাই ইলেকট্রন পেয়ারকে নিজের উপর টেনে নিতে পারে, রাইট? যদি টেনে নেয় তাহলে নাইট্রোজেন এমনি এখানে প্লাসে থাকে, তার উপর আরো একটা ইলেকট্রন যদি টেনে নেয় তাহলে নাইট্রোজেনের অবস্থা ভাবো। ওই যে বলেছিলাম ছিল কাঙালি, করে দিল আরো কাঙালি, তাহলে নাইট্রোজেনকে এটা পছন্দ করবে, বিং অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ঠিক? তো তাহলে নাইট্রোজেন প্রাণপণে এটাকে টানার চেষ্টা করবে, এত মাইনাস আই এফেক্ট দেবে সেটা তো আছেই, তাছাড়া এখানে ইমিডিয়েটলি রেজোন্যান্স হবে। রাদার এই প্লাসটাকে দেখে এই পাই ইলেকট্রন ক্লাউডই এখানে আগে চলে আসে, এই চলে আসছে বলে অক্সিজেনও এটাকে উইথড্র করে নেবে, বোঝা গেল? তো তাহলে নাইট্রো গ্রুপ এইভাবে হবে। আচ্ছা এইটা যদি এখানে আসে তাহলে এইটাকে এখানে আসতে হবে, বোঝা গেল? তো তাহলে এই কার্বনের উপর চলে আসবে প্লাস, অর্থাৎ আমি যদি আবার এটাকে রেজোনেটিং স্ট্রাকচারটাকে লিখি তাহলে কিরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH, দেন এখানে ডাবল বন্ড CH, দেন এখানে সিঙ্গেল বন্ড CH, এখানে ডাবল বন্ড N, O মাইনাস, এটা যেমন ছিল তেমনই আছে, এর উপর মাইনাস, এর উপরে প্লাস। এটা তো দেখো এই প্লাস মাইনাসটা তো আগেও ছিল এখনো আছে, এটা তো নতুন এখানে ইলেকট্রন এসেছে, তো সেই জন্য এটা হয়েছে। এবং যেহেতু N প্লাস তো চারটে বন্ড বানাতে পারে, এখানেও দেখো চারটে বন্ড করেই বসেছিল, এখানেও চারটে বন্ডই হয়েছে। এবার এখানে চেঞ্জটা কোথায় এলো? চেঞ্জটা এলো হচ্ছে CH2 এর উপরে চলে আসবে প্লাস, রাইট? বুঝতে পেরেছো প্রত্যেকে? আচ্ছা যদি এটা হয় তো তাহলে আবার চেক করো, নেট মলিকিউলটা এখানে নিউট্রাল ছিল, দেখো n এর প্লাস মাইনাস মিলে নিউট্রালই ছিল, রাইট? এখানে দেখো n এর প্লাস মাইনাসটা যেমন ছিল তেমনই আছে, ছেড়ে দাও। এইবার বাকিটার মধ্যে প্লাস এন্ড মাইনাস, তো তাহলে আবার নেট নিউট্রাল, কারো কোনো পজিশনে চেঞ্জ হয়নি অ্যাটমগুলোর, অনলি ইলেকট্রনস হ্যাভ মুভড, আর সেটাও কোন ইলেকট্রনস? অনলি দ্য লুজ ইলেকট্রন ক্লাউডস, অর্থাৎ পাই বা লোন পেয়ারস। ক্লিয়ার? বেশ, তো তাহলে এইটা যদি হয় তাহলে দিস ইজ अगेन রেজোন্যান্স, রাইট? এখানেও তুমি দেখতে পাচ্ছ কমপ্লিট মলিকিউল ওয়াজ কনজুগেটেড, রাইট? বেশ, তো তাহলে এইখানে চেন থেকে দেখো ইলেকট্রন উইথড্র করেছে নাইট্রো গ্রুপটা, তাই তো? নাইট্রো গ্রুপটা ইলেকট্রনটাকে উইথড্র করেছে, রাইট? তাহলে এই নাইট্রো গ্রুপ কি রকম এফেক্ট দিচ্ছে এর উপর? মাইনাস এম এফেক্ট দিচ্ছে, বোঝা গেল? মাইনাস এম এফেক্ট দিচ্ছে, পরিষ্কার? আচ্ছা
ভালো করে বুঝে নাও সাটল ডিফারেন্সটা কি। সাটল ডিফারেন্সটা হচ্ছে যে দিস effect can be shown by any group or atom, other than carbon। তাহলে এটাকে আমি রেজোনেন্স না বলে মেসোমারিক এফেক্ট যে বলছি, দরকারটা কি? দেখো সত্যি কথা বলতে লুজলি স্পিকিং আমরা একদম এটা একদম লুজলি ইউজ করি, যে মেসোমারিক এফেক্ট বলে দিলাম, কার্বন থাকলেও অনেক সময় বলে দিই। বাট অ্যাকচুয়ালি যদি তুমি দেখো হোয়াট ইজ দ্য সাটল ডিফারেন্স বিটুইন দিস টু টার্মস, আমরা ডিফারেন্সিয়েট করেছি এখানে যে যদি কার্বন এটা দেখায় তাহলে রেজোনেন্সই বলবো নরমালি, যেহেতু চেনে মেন কার্বনস থাকে তো সেইটাকে আমরা রেজোনেন্সি বলবো। আর গ্রুপের রেসপেক্টে যে দেখছি সেইটাকে আমরা মেসোমারিক এফেক্ট বলবো, যেখানে কার্বন নেই। এবার কখনো কখনো কার্বন কন্টেনিং গ্রুপ থাকতে পারে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা লুজলি বলি, কোনো অসুবিধা নেই। সো টেকনিক্যালি দিস ইজ দ্য ডিফারেন্স, বাট এমনিতে রেজোনেন্সের জন্যই ক্রিয়েট হচ্ছে মেসোমারিক এফেক্ট, এবং একটা গ্রুপের রেসপেক্টে চেনের ওপর তার যে এফেক্ট, চেন বাইন্ডিং যাই বলো, সেটার উপর যে এফেক্ট, সেইটাকে আমরা বলি মেসোমারিক এফেক্ট। টানলে মাইনাস এন, দিলে প্লাস এন। পরিষ্কার? একদম জলের মতো পরিষ্কার। চল তো তাহলে আমরা এক্সাম্পলস করে নিই বেশ কিছু। আচ্ছা, যদি চাও অনেকে এটাকে প্লাস এম টাকে প্লাস আর এফেক্টও বলে, রেজোনেন্স থেকে আসছে বুঝতেই পারছো। তাহলে প্লাস এম অর প্লাস আর এফেক্ট, এন্ড সিমিলারলি মাইনাস এম টাকে মাইনাস আর এফেক্টও বলে। ঠিক আছে? সো দিস আর অলসো সিনোনিমাস। চল তো তাহলে আমরা এক্সাম্পল করি কয়েকটা, তাহলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ধরো তোমাকে আমি একটা অ্যারোমেটিক চেইন দিলাম, সরি রিং দিলাম, উপরে লিখে দিই এক্সাম্পলস বা প্রবলেমস। ওকে, সো তোমাকে ধরো আমি বললাম যে এই হচ্ছে আমার বেনজিন রিং, আর বেনজিন রিং এর সঙ্গে লেগে আছে হচ্ছে ধরো কোনো একটা হ্যালোজেন ক্লোরিন। তো এইবার ভালো করে লক্ষ্য করে দেখো এখানে রেজোনেন্স হবে কি হবে না। ভালো করে দেখো এখানে ক্লোরিনের উপর কি আছে, লোন পেয়ার আছে। কোনো একটা লোন পেয়ার, সেটা ইট ক্যান চেঞ্জ অলসো, যে কোনো একটা লোন পেয়ারই হবে, এ এইখানে নামতে পারে, রাইট? আচ্ছা, রিং এর দিকে নেমে যাচ্ছে, তার মানে এখানেই পরিষ্কার হয়ে গেল এটা কি এফেক্ট, এখানেই তুমি লিখে দাও প্লাস এম এফেক্ট। বেশ, এবার এই তো আমার এটা নামলো, যদি এটা নামে তাহলে এই কার্বনের ভ্যালেন্সি বাড়বে, তাহলে দিস হ্যাজ টু গো হিয়ার। বোঝা গেল? তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার? নেক্সট রেজোনেটিং স্ট্রাকচারটা হয়ে যাবে হচ্ছে এরকম, এইখানে মাইনাস চলে এলো, এখানে ডাবল বন্ড Cl, কিন্তু Cl এর একটা চলে গেছে, তাই জন্য এটা হয়ে গেছে প্লাস। পরিষ্কার? এগুলো যেমন ছিল তেমন আছে। এবার তো বুঝতেই পারছো চলতে থাকবে, রিং এ যেরকম অ্যারোমেটিক রিং এ যেরকম রেজোনেন্স হয়। এবার এ তাহলে এখানে নামার চেষ্টা করবে, যদি নামে এই কার্বনের ভ্যালেন্সি বেড়ে যাবে, তাহলে দিস হ্যাজ টু গো হিয়ার। ওকে, তো তাহলে এখানে নেক্সট কি হয়ে যাচ্ছে? নেক্সট হয়ে যাচ্ছে আমার এই বেনজিন রিং, এখানে পড়ে গেছে, এইখানে মাইনাসটা চলে এসেছে, এখানে এসেছে, এখানে ডাবল বন্ড Cl প্লাস। ঠিক? আচ্ছা, এবার নেক্সট আবার একই ব্যাপার হবে, তাই তো? এখানে নামবে, এই তাহলে এখানে উঠবে, তাহলে নেক্সট স্ট্রাকচারে কি হবে? এখানে আছে আর এখানে মাইনাস চলে এসেছে, ডাবল বন্ড ক্লোরিন প্লাস। এবার লাস্ট স্টেপে কি হবে? লাস্ট স্টেপে আবার এই ইলেকট্রনটা আবার পড়ে যেতে চাইবে, তাহলে এটা যদি এখানে আসে তাহলে একে আবার ক্লোরিনের মাথায় চলে যেতে হবে, ব্যাস খতম। তোমাদের সবসময় বলেছি অ্যারোমেটিক রিংয়ে কি করে চেক করতে হয়, প্রথম তুমি যে বন্ডস দিয়ে শুরু করছো, লাস্টে ঘুরতে ঘুরতে যদি অল্টারনেট বন্ডস গুলো চলে আসে তাহলে তুমি বুঝতে পারবে রেজোনেন্স ইজ কমপ্লিট। ওকে, তো তাহলে দেখো এখানে আবার কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে এখানে এখানে এখানে, আর যেমন ছিল আবার এখানে লোন পেয়ারস ফিরে গেছে, রাইট? তাহলে ক্লোরিনের যে প্লাস চার্জটা তৈরি হচ্ছিল সেটাও ডিসলভ হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এটা প্লাস এম এফেক্ট। নাও হোয়াট অ্যাবাউট দ্য হাইব্রিড? এটাই তো আসল বলেছিলাম। তাহলে হাইব্রিডটাকে এঁকে ফেলি, চলো।
ওকে, সো এই যে হাইব্রিড এর মধ্যে পুরোটা ভেতরে তো পুরোটাই ডাবল বন্ড ঘুরবে তোমরা জানো, রাইট? ওকে, এইবার ভালো করে দেখো, এই বন্ডটা কনস্ট্যান্ট থাকছে, এইখানে একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাবো, ক্লোরিনের উপরে পাবো ডেল প্লাস, আর ডেল মাইনাসটা কোথায় কোথায় পাচ্ছি ভালো করে দেখো, এইখানে পাচ্ছি, এইখানে পাচ্ছি, এইখানে পাচ্ছি, রাইট? বেশ, খুব ভালো কথা। এইবার তুমি যদি চেক করো, তাহলে তুমি ভালো করে দেখো, ক্লোরিনের রেসপেক্টে দিস ইজ দ্য অর্থো পজিশন, দিস ইজ অলসো দ্য অর্থো পজিশন, দিস ইজ দ্য প্যারা পজিশন, রাইট? তো তাহলে এই যে রেজোন্যান্সটা পুরো হলো, তার জন্য যে চার্জ এলো, মানে তার যে এফেক্ট এলো, সেই এফেক্টটা কোথায় এলো বেনজিন রিং এর ক্ষেত্রে? only at ortho and para positions, right? তাহলে এখানে আমি প্লাস এম এফেক্ট দেখতে পাচ্ছি, and only প্লাস এম আমরা এখানে দেখতে পাচ্ছি only at ortho or para positions, right? এখানে কি মেটাতে কোনো চেঞ্জ এসেছে? মেটা যেমন ছিল তেমনই আছে, রাইট? এই যে রেজোন্যান্সটা হলো তার জন্য মেটাতে কোনো চেঞ্জ হলো না, তাহলে এখানে মেটাতে কোনো এফেক্ট নেই, লিখে রাখো নো এফেক্ট অন মেটা। এই যে মেটা পজিশন গুলো এইটা আর এইটা, এখানে কোনো দেখো চার্জ নেই, কোনো স্ট্রাকচারই এরকম কিছু নেই, রাইট? ওকে, খুব ভালো কথা। এইবার এটাই ধরো তুমি সেকেন্ড এক্সাম্পলে যাই। সেকেন্ড এক্সাম্পলে তুমি ধরো এটা তুমি এখানে নাইট্রো গ্রুপ লাগিয়ে দিয়েছো, মাইনাস প্লাস। কেউ চাইলে কোঅর্ডিনেট বন্ড দিয়েও দেখাতে পারো। সবসময় জানবে যে কোঅর্ডিনেট বন্ড ইজ ইকুইভ্যালেন্ট টু আ নরমাল কোভ্যালেন্ট বন্ড উইথ চার্জ সেপারেশন। যেদিকে অ্যারো সেদিকে ইলেকট্রন গেছে মাইনাস, আর যেদিক থেকে গেছে প্লাস। ইটস অলওয়েজ লাইক দ্যাট। তো তুমি চাইলে কোঅর্ডিনেট বন্ডও দেখাতে পারো, আর মডার্ন ইয়েতে জেনারেলি কোভ্যালেন্ট বন্ড উইথ চার্জ সেপারেশনই দেখানো হয়। ওকে, সো দেখো এখানে আবার ভালো করে দেখো, তাহলে এই প্লাস চার্জকে দেখে নাইট্রোজেনের উপরে যে প্লাসটা, বিকজ কানেক্টিং অ্যাটম ইজ নাইট্রোজেন, রাইট? তাহলে এই ইলেকট্রন এখানে চলে আসার চেষ্টা করবে টু ডিসলভ নাইট্রোজেনস প্লাস চার্জ কোয়েঞ্চ করতে চাইবে, রাইট? ওকে, তো তাহলে যদি এটা হয়, এই লোন পেয়ার এই পাই ইলেকট্রনকে অক্সিজেনের উপর উঠে যেতে হবে। নাইট্রো গ্রুপে সবসময় এই ঘটনাটাই ঘটবে, রাইট? ওকে, তো তাহলে রেজোন্যান্স চালু হয়ে গেল। এবার তুমি যদি এই নাইট্রো গ্রুপের রেসপেক্টে ভাবো, নাইট্রো গ্রুপ রিং এর উপরে কি রকম এফেক্ট দিচ্ছে, ডেফিনিটলি ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে, তাহলে এখান থেকেই পরিষ্কার আমি বলতে পারি যে দিস ইজ মাইনাস এম এফেক্ট। বোঝা গেল? আচ্ছা, এবার রেজোন্যান্স স্ট্রাকচার গুলো চটপট এঁকে ফেলি, চলো। তো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়ালো হচ্ছে এই আমার বেনজিন রিং, এইখানে এসে গেছে হচ্ছে প্লাস চার্জ, এইগুলো যেমন ছিল তেমন আছে, এখানে ডাবল বন্ড, এখানে নাইট্রোজেন, এখানে ও মাইনাস, এখানে মাইনাস প্লাস, ঠিক? তাহলে এরকম হয়ে গেল, খুব ভালো কথা। এবার নেক্সট স্টেজে কি হবে? এবার তো এটা চলতে থাকবে, বুঝতেই পারছো। এই প্লাস চার্জকে দেখে এ এখানে আসবে, তাহলে এখানে প্লাস চার্জ চলে আসবে, তাহলে আমার নেক্সট স্ট্রাকচারটা কি হবে? নেক্সট স্ট্রাকচারে আমার এইখানে ডাবল বন্ড, এখানে যেটা ছিল আছে, এইখানে চলে এসেছে প্লাস, রাইট? ওকে, আর এইগুলো যেমন ছিল তেমনই রাখো, তাহলে ও মাইনাস আর এখানে ও মাইনাস প্লাস যেরকম ছিল সেরকম, রাইট? এবার নেক্সট স্টেপে কি হবে? অবভিয়াস ব্যাপার যে এইটা এখানে নেমে আসতে চেষ্টা করবে, রাইট? তো তাহলে প্লাস চার্জ কোথায় চলে আসবে? ওই ভার্টেক্সটাতে চলে আসবে। তো তাহলে আমার এটা হয়ে গেল হচ্ছে এইরকম, এই আমার এখানে আছে, এখানে আছে, এইখানে প্লাস, ডাবল বন্ড, নাইট্রোজেন ও মাইনাস, এবং এখানে ও মাইনাস, এটা প্লাস, ঠিক? বেশ, খুব ভালো কথা। লাস্ট স্ট্রাকচার ওই আবার দেখো যেটা বলেছি সেটাই হচ্ছে, এই আবার এখানে নেমে আসবে, রাইট? তো তার মানে আমার লাস্ট স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে হচ্ছে এইরকম, এখানে একটু কমে যাচ্ছে, কি করা যায়, একটু ছোট করে দিই, ঠিক আছে? বেশ, তো তাহলে এর নেক্সট স্ট্রাকচারটা কেমন হবে? এর নেক্সট স্ট্রাকচারটা হয়ে যাবে হচ্ছে এইখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, রাইট? আর এইখানে নাইট্রো গ্রুপের উপরে আবার নরমাল যেরকম থাকার কথা সেরকম হয়ে গেল। তার মানে ও এখানে আরেকটা এখানে দেখাতে হবে,
সেটা হচ্ছে এ এখানে যেমন যাচ্ছে এ আবার এখানে পড়ে যাবে, তাই তো? বেশ, তো তাহলে এখানে কি হয়ে গেল, এটা তো প্লাস মাইনাস, এটা ডাবল বন্ড ও, ঠিক। দেখো তাহলে আগের স্ট্রাকচারে যা ছিল ওখানে তাই ফিরে এসেছে, only the bonds in benzene have alternated, যে ডাবল বন্ড গুলো ছিল, রাইট? তো তাহলে এখানে আমার কমপ্লিট হয়ে গেল। কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পেলাম? 5টা রেজোনেটিং স্ট্রাকচার। যে কোনো রেজোনেন্সে যত বেশি কন্ট্রিবিউটিং স্ট্রাকচার হবে তত বেশি রেজোনেন্স হবে, তত বেশি রেজোনেন্স এনার্জি লিবারেট হবে, তত স্টেবিলিটি বাড়বে। পরিষ্কার? ওকে। তো তাহলে এবার এর হাইব্রিডটাকে যদি আমরা আঁকি, এর হাইব্রিডটা, তাহলে হাইব্রিডটা কেমন দেখতে হবে? দেখো হাইব্রিডটা হয়ে যাবে হচ্ছে এই আমার বেনজিন রিং, রাইট? ওকে, ডাবল বন্ড ভেতরে পুরোটাতেই ঘুরছে, রাইট? আচ্ছা, এবার দেখো এইখানে, আচ্ছা এটাকে একটু নামিয়ে নিই নইলে অসুবিধা হবে। এবার দেখো এইখানে একটা বন্ড কনস্ট্যান্ট, নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন, এটা কনস্ট্যান্ট, এবং সঙ্গে নাইট্রোজেনের প্লাস চার্জ আর অক্সিজেনের মাইনাস চার্জ কনস্ট্যান্ট, রাইট? কি কি চেঞ্জ হচ্ছে? দেখো এইখানে কখনো একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, আর এইখানে কখনো একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। আচ্ছা, খুব ভালো কথা। এইবার লাস্টলি চার্জ কোথায় কোথায় অ্যাপিয়ার করছে ভালো করে দেখো। চার্জ কোথায় কোথায় দেখতে পাচ্ছ? দেখো এইখানে ডেল মাইনাস, তফাৎটা বোঝো, এই মাইনাসটা কনস্ট্যান্ট রয়েছে, তাই তো? তাহলে এটা মাইনাস এর মাঝে আছে, এই মাইনাসটা কখনো আছে কখনো নেই। সো দিস উইল অ্যাকোয়ার আ পার্শিয়াল নেগেটিভ চার্জ। বুঝতে পেরেছো? রেজোনেন্স কন্টিনিউয়াস হচ্ছে অ্যাজ ইফ, তাই জন্য তাকে রেজোনেন্স বলে। ওকে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ডেল মাইনাস। আচ্ছা, সেই সঙ্গে প্লাস কোথায় কোথায় অ্যাপিয়ার করছে ভালো করে দেখো, এইখানে অ্যাপিয়ার করছে, এইখানে অ্যাপিয়ার করছে, আর এইখানে অ্যাপিয়ার করছে। ভালো করে সবকটা স্ট্রাকচারকে দেখো, আর কোথাও কি দেখতে পাচ্ছ না, রাইট? তো তার মানে এখানে আবার আমরা কি দেখতে পাচ্ছি, যে দিস ইজ মাইনাস এম এফেক্ট, এবং এটা কোথায় কোথায় আমরা দেখতে পেলাম ফর বেনজিন রিং। ভালো করে দেখো, দিস ইজ অর্থো, দিস ইজ প্যারা উইথ রেসপেক্ট টু দ্য নাইট্রো গ্রুপ, তাই তো? এখানে তো নাইট্রোই শুধু লেগে আছে, তাহলে নাইট্রো রেসপেক্টে এই দুটো অর্থো পজিশন, এটা প্যারা পজিশন, রাইট? তাহলে আবার আমরা দেখতে পেলাম যে মাইনাস এম এফেক্টের ক্ষেত্রেও কিন্তু এফেক্টটা কোথায় কোথায় আসছে, দেখো এই যে চার্জগুলো ডেভেলপ হচ্ছে, এর জন্য কেমিক্যাল রিঅ্যাকশনস উইল বি ইনফ্লুয়েন্সড, এখানে মাইনাস চার্জ এখানে প্লাস চার্জ ডেভেলপ করছে। তাহলে এই যে এফেক্ট, এই এফেক্ট আসছে একমাত্র only at ortho and para positions। এখানেও কি মেটাতে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছো? মেটাতে কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলে again no effect on meta position। পরিষ্কার? সবাই এক্সাম্পলস গুলোর ছবি নেবে না লিখে নেবে, লিখে নাও, ইউ ক্যান ডু দ্যাট। ওকে ওকে, এইবার আমরা ইন্ডাকটিভ এফেক্টের সময় যে ধরনের প্রবলেমস করেছিলাম, যে তোমাকে স্টেবিলিটির অর্ডার জিজ্ঞাসা করতে পারে, তোমাকে অ্যাসিডিটি জিজ্ঞাসা করতে পারে, তো সেইগুলো এখানেও একই রকম ভাবে প্রযোজ্য, রাইট? যদি অ্যাসিডিটি বলে সাপোজ, তুমি কি করবে? H+ বানাবে, H+ কে উড়িয়ে দেবে, তাহলে যেটা পড়ে রইলো যে অ্যানায়নটা, দ্যাট অ্যানায়ন উইল বি দ্য কনজুগেট বেস। কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে, ওই অ্যাসিডটার অ্যাসিডিটিও ততই বেশি। আগে সব শিখেছি এগুলো, যারা দেখোনি দেখে নেবে ইন্ডাকটিভ এফেক্টের ভিডিওতে। তো এইবার এই যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে, আমরা এখন অবধি ইন্ডাকটিভ এফেক্ট আর মেসোমারিক এফেক্ট দুটো সবথেকে প্রোনাউন্সড এফেক্ট আমরা শিখে গেছি, যে দুটো সবথেকে কাজে লাগবে তোমাদের। তো তাহলে এই দুটোর রেসপেক্টে তুমি বিচার করবে যে ইন্ডাকটিভ এফেক্ট আর মেসোমারিক এফেক্টের রেসপেক্টে কোন জায়গাতে কনজুগেট বেস সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে, ঠিক? ওকে, এইবার তোমাকে যদি আমি একটা কথা বলি যে হোয়াট অ্যাবাউট, আমরা সেরকম প্রবলেমস করবো, বাট বিফোর দ্যাট একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট মেসোমারিক এফেক্ট ভার্সেস ইন্ডাকটিভ এফেক্ট। এই দুটো যদি কম্পিট করে তাহলে এদের পাওয়ার গুলো কেমন, বা এদের মধ্যে কে জিতবে? তাহলে মেসোমারিক ভার্সেস ইন্ডাকটিভ এফেক্ট। মেসোমারিক ভার্সেস ইন্ডাকটিভ এফেক্ট। এবার এখানে পরিষ্কার হিসাব, তুমি দেখো, তুমি নিজেই ভাবো ইন্ডাকটিভ এফেক্টে কি হয়।
সিগমার বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রন ক্লাউড কোনো একদিকে খানিকটা সরে আসে। তাহলে বেসিক্যালি সেখানে কিন্তু আমার খুব অল্প একটা চার্জ মুভমেন্ট হয়, যদিও অ্যাকচুয়াল কোনো ডিলোকালাইজেশন কিন্তু হয় না, যে চার্জটা মুভ করে পুরো এই জায়গা থেকে এই জায়গায় চলে গেল, সিগমা বন্ড ভেঙে বেরিয়ে গেল, এসব তো হয় না, রাইট? ইন্ডাকটিভ এফেক্টে। এবার মেসোমারিক এফেক্টের কথা বলবো। মেসোমারিক এফেক্টটা পুরোটাই হয় হচ্ছে পাই ইলেকট্রন ক্লাউডস দিয়ে, মানে লুজ ইলেকট্রন ক্লাউডস দিয়ে। তো তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো পুরো মুভ করে চলে যায়, তার মানে যেখানে যাচ্ছে সেখানে চার্জ ডেনসিটি অনেক বাড়িয়ে দেবে, বা যেখান থেকে যাচ্ছে সেখানে অনেক কমিয়ে দেবে, রাইট? তো তাই জন্য এর এফেক্ট, এর পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইলেকট্রনিক এফেক্টস ইন কেমিস্ট্রি। ওকে, তো তাহলে ফার্স্ট কথাই পরিষ্কার লিখে রাখো যে মেসোমারিক এফেক্ট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইন্ডাকটিভ এফেক্ট। ইজ দ্য ফার্স্ট থিং। বা ভালো করে লিখি, পুরোটাই লিখি, সেটা প্লাস মাইনাস ইত্যাদি যাই হোক, মানে জেনারেলি আমি লিখছি যে মেসোমারিক এফেক্ট is much more powerful than inductive effect. ওকে, বেশ, খুব ভালো কথা। একমাত্র এখানে একটাই এক্সেপশন আছে। এক্সেপশন মানে যেখানে আমার একটু অন্যরকম কোনো এফেক্ট দেখতে পাই, সেটা হচ্ছে ফর হ্যালোজেন্স। তাহলে এখানে আরেকটা রুল হিসেবে লিখে রাখো যে ফর হ্যালোজেন্স, দেখো হ্যালোজেন্স কিরকম এফেক্ট দেয় তোমরা দেখেছো। হ্যালোজেনের কাছে প্রচুর লোন পেয়ার, তাই জন্য ওরা কি দেয়? প্লাস এম এফেক্ট, রাইট? ওকে, আর হ্যালোজেনের তোমার কাছে হ্যালোজেন বিং আ ভেরি ভেরি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ও ইলেকট্রন টেনে নিতে চায় থ্রু মাইনাস আই এফেক্ট, রাইট? এইবার নিজেরাই ভাবো যে এই ক্ষেত্রে হ্যালোজেন যেহেতু খুব ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওর ইলেকট্রন টানতে চাওয়াটাই বেশি মানে হওয়ার কথা। তো আমরা এক্সপেরিমেন্টালি, এটা তো এরকম ভাবে বলা যায় না, বিকজ দিস ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস, সো এক্সপেরিমেন্টালি মানে এভিডেন্স হ্যাজ শোন যে হ্যালোজেন্স এর জন্য মাইনাস আই এফেক্ট ইজ দ্য মোস্ট ডমিনেন্ট এফেক্ট। তাহলে মাইনাস আই ইজ মোর ডমিনেন্ট দ্যান দ্য প্লাস এম এফেক্ট অফ হ্যালোজেন্স। এটা কিন্তু সমস্ত হ্যালোজেনের জন্যই ভ্যালিড, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবার জন্যই ভ্যালিড, ঠিক? তো তাহলে এখানে ইন্ডাকটিভ এফেক্টটা অনেক বেশি ডমিনেন্ট, তাহলে দিস ইজ দ্য ডমিনেন্ট এফেক্ট। তাহলে অ্যাপার্ট ফ্রম হ্যালোজেন্স, একমাত্র হ্যালোজেন্সের ক্ষেত্রে এটা ভাববো, অ্যাপার্ট ফ্রম দ্যাট সব সময় মেসোমারিক এফেক্ট ইজ ফার মোর পাওয়ারফুল দ্যান ইন্ডাকটিভ এফেক্ট। বোঝা গেল? এরপর আমরা অন্যান্য আরো ইলেকট্রনিক এফেক্ট শিখবো, যখন শিখবো তখন তাদের সঙ্গে রিলেটিভলি আমরা কম্পেয়ার করে বলবো যে কি হবে না হবে। আপাতত এই দুটো শিখেছি, এই দুটো রেসপেক্টে জেনে নিলে, ঠিক? তো চলো এবারে আমরা শুরু করি কিছু এক্সাম্পলস করা, তারপরে অর্ডারটা দেখাচ্ছি। ওকে, ফার্স্ট এক্সাম্পল arrange in increasing order of electron density, আগে সব স্টেবিলিটি অ্যাসিডিটি এসব করেছি, নতুন রকম ইলেকট্রন ডেনসিটি অন বেনজিন রিং, কি কি অপশনস দেওয়া হয়েছে? অপশনস দেওয়া হয়েছে হচ্ছে এ ফেনল, B benzonitrile, C হচ্ছে নরমাল বেনজিন। বল না, ভালো করে দেখো কি বলতে চাইছে কোশ্চেনটা। বলছে যে ইলেকট্রন ডেনসিটি অন বেনজিন রিং, এইটা কেমন ভাবে এখানে হোয়াট ইজ দ্য অর্ডার, যে কার কোন কম্পাউন্ডটাতে বেনজিন রিং এর উপরে ইলেকট্রনের ডেনসিটি সবথেকে বেশি, ঠিক? বেশ, খুব ভালো কথা। দেখো বেনজিন রিং ইটসেলফ ইজ হ্যাভিং মেনি পাই ইলেকট্রন ক্লাউডস, এর মধ্যে অলরেডি ইলেকট্রন ডেনসিটি থাকে, সো দিস ইজ দ্য নরমাল বেনজিন রিং। এইবার তুমি ভাবো যে এটার মধ্যে যদি OH গ্রুপ লাগানো থাকে, অর্থাৎ OH গ্রুপ লাগানো মানে এখানে লোন পেয়ারস আছে, তাহলে এ কি করে? এ এখানে প্লাস এম এফেক্ট দেয়। তাহলে প্লাস এম এফেক্ট দেওয়ার ফলে তোমাদেরকে অলরেডি আমি ফেনল দিয়ে দেখিয়েছি
তুমি ভালো করে দেখো যে এখানে এই যেমন Cl আছে, এটা যদি OH OH টা তো দেখালাম, রাইট? তো তাহলে OH এর জন্য কি হয়, আমার এদিকে বাড়ে, তার মানে এই Cl এর জায়গায় ভাবো এটা OH আছে, OH এর দুটো লোন পেয়ার, তাহলে লোন পেয়ার নামবে, লোন পেয়ার নামার ফলে চেক দা হাইব্রিড, চেক দা হাইব্রিড। বেনজিনে তো যা ইলেকট্রন ডেনসিটি থাকা সেটা আছে, প্লাস অর্থ আর প্যারা পজিশন গুলোতে কি হচ্ছে, ডেল মাইনাস তৈরি হচ্ছে, তার মানে ইলেকট্রন ডেনসিটি ইজ ইনক্রিজিং ডিউ টু প্লাস এম ইফেক্ট, রাইট? ওকে, তো তাহলে দেখো ভালো করে দেখো, তাহলে এখানে আমার প্লাস এম ইফেক্ট আসছে, তার মানে ইলেকট্রন ডেনসিটি ইজ ইনক্রিজিং, ইলেকট্রন ডেনসিটি ইজ ইনক্রিজিং, রাইট? খুব ভালো কথা। এবার এইখানে দেখো, এইখানে কি লেগে আছে, সায়ানাইড গ্রুপ। নাও দ্য সায়ানাইড গ্রুপ will try to withdraw electrons, high minus I effect, মানে এখান থেকে ইলেকট্রন withdraw করবে, এটা এখানে উঠে যাবে, so it will give minus m effect। এবার minus m effect দিচ্ছে মানে বেনজিন রিং থেকে ইলেকট্রন withdraw করছে, তাহলে বেনজিন রিং এর উপর কিরকম চার্জ আসবে, প্লাস চার্জ আসবে, ডেল প্লাস আসবে অর্থ আর প্যারা পজিশনসে, রাইট? তো তাহলে এখানে কিন্তু ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে, কমে যাচ্ছে। কার রেসপেক্টে দেখবো, বেঞ্চমার্ক ইজ নরমাল বেনজিন, তাহলে নরমাল বেনজিনের থেকে এখানে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে, whereas এইখানে ইলেকট্রন ডেনসিটি কমে গেছে, রাইট? তো তাহলে এই যে ইনক্রিজিং অর্ডার বলেছে, তাহলে সবথেকে কম ইলেকট্রন ডেনসিটি বি তে, দেন তার থেকে বড় হচ্ছে সি মানে নরমাল বেনজিন, তার থেকেও বেশি ইলেকট্রন ডেনসিটি পাবো হচ্ছে ফেনলে অর্থাৎ এ। সো দিস ইজ দ্য অর্ডার। পরিষ্কার? বেশ, খুব ভালো কথা। এটা উইদাউট নোয়িং দ্য মেসোমারিক এফেক্ট অর্ডারস আমরা এই ধরনের প্রবলেমস করতে পারতাম, তাই সেটা আজকে দেখালাম। আজকে মেসোমারিক এফেক্টের ব্যাপারগুলো, রুলগুলো সব বুঝিয়ে দিলাম। ওকে, সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন we will first learn the order of the different groups for mesomeric effect, ঠিক যেমন ভাবে আমরা ইন্ডাকটিভ এফেক্টে শিখেছিলাম, এবং তারপর based on everything we will do some problems, তাহলে আমাদের মেসোমারিক এফেক্টটা পরিষ্কারভাবে বোঝা হয়ে যাবে। ঠিক? তো till then, happy learning, goodbye.